দেখো নাম দাও, টপিকের নাম দাও আধান ঘনত্ব বা চার্জ ডেনসিটি। আধান ঘনত্ব বা চার্জ ডেনসিটি। আসো, আধান ঘনত্ব কি জিনিস প্রথমে লিখে নাও, এটা সংজ্ঞাটা একটু লিখে নাও যে কোনো পরিবাহীর পৃষ্ঠের একক ক্ষেত্রফলে কোনো পরিবাহীর পৃষ্ঠের একক ক্ষেত্রফলে 1 মিনিট দেরি হয়ে গেছে, দাঁড়ায় থাকো। কোনো পরিবাহীর পৃষ্ঠের একক ক্ষেত্রফলে কোনো পরিবাহীর পৃষ্ঠের একক ক্ষেত্রফলে ওই দেরি হয়ে গেছে না, দাঁড়ায় থাকো দাঁড়ায় থাকো। কোনো পরিবাহীর পৃষ্ঠের একক ক্ষেত্রফলে যে পরিমাণ চার্জ বিদ্যমান থাকে তাকে আধান ঘনত্ব বা চার্জ ডেনসিটি বলে। আধান ঘনত্ব বা চার্জ ডেনসিটি বলে। আগে সংজ্ঞাটা লিখে নাও যে কোনো পরিবাহী পৃষ্ঠের একক ক্ষেত্রফলে যে পরিমাণ চার্জ বিদ্যমান থাকে তাকে আধান ঘনত্ব বা চার্জ ডেনসিটি বলে। এটাকে কি দ্বারা প্রকাশ করা হয়? একে এই চিহ্নের নাম কি, কে বলতে পারবে? হ্যাঁ, সিগমা। এই চিহ্ন হলো সিগমা, এই যে এটা হলো সিগমা। এখন দেখো না তোমরা সিগমা রুল, সিগমা মেল, সিগমা ফিমেল, দেখো না ওই যে বিভিন্ন মিমস আসে, এটা হলো সিগমা চিহ্ন। একে সিগমা দ্বারা প্রকাশ করা হয়। সিগমা দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা, তাহলে ধরো কোনো একটা পরিবাহীর ক্ষেত্রফল হলো এ, কোনো একটা পরিবাহীর ক্ষেত্রফল এ, তাহলে পুরোটা ক্ষেত্রফল জুড়ে, কোনো একটা পরিবাহীর পুরোটা ক্ষেত্রফল জুড়ে অর্থাৎ এ ক্ষেত্রফল জুড়ে যদি চার্জ বিদ্যমান থাকে কিউ, লেখো পরিবাহীর এ ক্ষেত্রফল জুড়ে যদি চার্জ বিদ্যমান থাকে কিউ, তাহলে 1 মিটার স্কোয়ার ক্ষেত্রফলে, আমরা কিন্তু এটাই বলছি, দেখো কোনো পরিবাহীর পৃষ্ঠের একক ক্ষেত্রফলে যে পরিমাণ চার্জ বিদ্যমান থাকে
তাহলে এই ক্ষেত্রফলে চার্জ বিদ্যমান আছে কত? কিউ। আমার কি এই ক্ষেত্রফল নাকি 1 মিটার স্কোয়ার বের করতে হবে? 1 মিটার স্কোয়ার। তাহলে লেখো পরিবাহীর 1 মিটার স্কোয়ার ক্ষেত্রফল জুড়ে চার্জ বিদ্যমান থাকে চার্জ বিদ্যমান থাকে কত? কিউ ডিভাইডেড বাই এ না? আচ্ছা, এই যে আমরা কিউ ডিভাইড বাই এ বের করলাম, এটাই কিসের মান তাহলে? 1 মিটার স্কোয়ার ক্ষেত্রফলে যে পরিমাণ চার্জ সেটা না? তাহলে এটাকেই কি সিগমা বলা যায় না? এটাকেই লেখা যায় সিগমা। এই জিনিসটাকেই লেখা যাবে সিগমা। তাহলে সিগমা সমান সমান আমরা কি লিখতে পারি? সিগমা সমান সমান কিউ ডিভাইডেড বাই চার্জ ডিভাইডেড বাই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। এটা হলো আমাদের চার্জ ঘনত্বের সূত্র। সিগমা সমান সমান কিউ ডিভাইডেড বাই এ। এর একক কি কে বলতে পারে? উপরে কিউ, কিউ মানে কি? চার্জ। চার্জের একক কি? কুলম্ব। নিচে এ হলো ক্ষেত্রফল, ক্ষেত্রফলের একক কি? মিটার স্কোয়ার। মিটার স্কোয়ার না ক্ষেত্রফলের একক? তাহলে উপরে কুলম্ব, নিচে মিটার স্কোয়ার, তাহলে কি হবে? একক কুলম্ব পার মিটার স্কোয়ার। তাহলে এর একক, এখান থেকে লেখো একক। দেখো কুলম্ব পার মিটার স্কোয়ার কীভাবে লিখবা এটা একটু দেখো। কুলম্ব যেটা আছে এটাকে একটু বড় হাতের লিখতে হবে, কুলম্ব সি বড় হাতের, আর এম যেটা আছে এটাকে ছোট হাতের। কুলম্ব পার মিটার স্কোয়ার এইভাবে লিখতে হবে। এখন তুমি করছো কি? এইভাবে লিখছো, তাহলে এটা বুঝাবে সেন্টিমিটার ইনভার্স টু। কথা বুঝছো? তুমি এভাবে লিখছো সেন্টিমিটার ইনভার্স টু লিখছো। সি বড় হাতের দিতে হবে, কারণ এটা হলো কুলম্ব আর ওইটা হলো মিটার। তাহলে মিটার কুলম্ব পার মিটার স্কোয়ার এভাবে দিলে কিন্তু বুঝাবে পার সেন্টিমিটার স্কোয়ার। এটা তো এভাবে লেখা যাবে না। আচ্ছা, এটা হয়েছে। আচ্ছা দেখি কে বলতে পারে এটা যদি হয়ে থাকে। দেখো এটা যদি হয়ে থাকে দেখি তোমরা বলো, অ্যান্সার দাও। ধরো এরকম একটা বস্তু আছে, এখন এইরকম থাকে না, এরকম বস্তু হইতেই পারে, তাই না? দেখি পেঁয়াজের মতো লাগতেছে। আচ্ছা হোক, ধরো এরকম একটা বস্তু আছে। এখন এই বস্তুটাকে আমি চার্জিত করব। কি করব? চার্জিত করব। ধরো আমি ধনাত্মক চার্জেই চার্জিত করব। কি তাইলে? ধনাত্মক চার্জে এই বস্তুটাকে চার্জিত করব। তাহলে ধনাত্মক চার্জে যখন আমি চার্জিত করব, আমি জাস্ট কি করব? এই বস্তুটাতে ধনাত্মক চার্জ দিয়ে দিব। এখন কোন জায়গায় কতটুকু ধনাত্মক চার্জ ডিস্ট্রিবিউট হবে সেটা কিন্তু আমি জানি না। মানে এখানে কতটুকু থাকবে, এখানে কতটুকু থাকবে এটা আমি জানি না, জাস্ট আমি দিয়ে দিব। ধরো 50 কুলম্ব চার্জ আমি এখানে দিয়ে দিলাম। তাহলে এইখানে পজিটিভ চার্জ থাকবে, যেহেতু আমি পজিটিভ চার্জে চার্জিত করছি, তাহলে এইখানে পজিটিভ চার্জ থাকবে, আবার এইখানেও কিন্তু পজিটিভ চার্জ থাকবে। দেখি কে বলতে পারে এই এরিয়াতে পজিটিভ চার্জ বেশি থাকবে নাকি এই এরিয়াতে পজিটিভ চার্জ বেশি থাকবে? কে বলতে পারে দেখি, এবং তার রিজন বলতে হবে। সামনের এরিয়াতে, সংকুচিত এরিয়াতে। মানে ওটাই আমি জানতে চাচ্ছি যে আসলে আধান ঘনত্ব কোথায় বেশি হবে। আধান ঘনত্ব মানে বুঝছো, ঘনত্ব মানে কি? ঘনত্ব মানে বেশি থাকা, বেশি থাকা। ওই যে বলে না জায়গাটা ঘন,
মানে কি বেশি গাদাগাদি করে অবস্থা, গাদাগাদি অবস্থা। তাহলে এইখানে আধান ঘনত্ব বেশি হবে নাকি এইখানে বেশি হবে? কেন ডান পাশে বেশি হবে? বেশি বলতে 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 ওই জায়গায় বেশি করে দিছে, তুই কম করে দিলাম, 3-4টা করে দিলাম। এই পাশে যে পরিমাণ আছে ওই পাশে ওই পরিমাণে আছে, কিন্তু ওই পাশে অল্প ক্ষেত্রফলের মধ্যে ওইটুকু আছে, আর এই পাশে বেশি ক্ষেত্রফলের মধ্যে আছে, তার মানে হচ্ছে ঘনত্ব অলরেডি বেশি। হ্যাঁ, এটা ভালো অ্যান্সার দিছে। এটা যেটা বলছে এটা একেবারে সঠিক অ্যান্সার। দেখো সিগমা সমান সমান হলো কিউ ডিভাইডেড বাই এ। আচ্ছা, এর সিগমা মানে কি? আধান ঘনত্ব, মানে আধান কোথায় আসলে বেশি আছে এটাই তো নাকি? তাহলে যেখানে ক্ষেত্রফল বেশি হবে সেখানে আধান ঘনত্ব কি হবে? আর যেখানে ক্ষেত্রফল কম হবে সেখানে আধান ঘনত্ব ব্যস্তানুপাতিক। যেহেতু এটা হলো সরু জায়গা, সরু জায়গার কি ক্ষেত্রফল বেশি হয় না কম হয়? সরু জায়গা না, ক্ষেত্রফল তো কম। তাহলে এই জায়গাতে আমি যদি জাস্ট এতটুকুর ক্ষেত্রফল বের করি, কম হবে না সেটা? এই যে এতটুকুর ক্ষেত্রফল আমি কেটে বের করলাম ধরো, তাহলে সেটা কি কম হবে না? তাহলে ক্ষেত্রফল কম হইলে আধান ঘনত্ব কি হয়ে যাবে? বেশি হবে না? আবার এইখানে দেখো এটার ক্ষেত্রফল কি দেখেই তো বোঝা যাচ্ছে বড়, বড় এরিয়া না, এটা এরিয়া বড় না, তাহলে ক্ষেত্রফল বড় হবে তো বোঝাই যাচ্ছে। তাহলে এখানে ক্ষেত্রফল যদি বড় হয় আধান ঘনত্ব কি হবে? কম হবে না। সূত্র দেখলেই কিন্তু বলতে পারতাম। সবসময় মনে রাখবা সরু জায়গাতে চার্জ বেশি থাকে, যত সরু জায়গা হবে চার্জ তত বেশি থাকবে। তাহলে লেখো এটা, সরু জায়গায় আধান ঘনত্ব বেশি হয়। কেন বেশি হয় এবার বুঝছো? সরু জায়গায় আধান ঘনত্ব বেশি হয়। সরু জায়গায় আধান ঘনত্ব বেশি হয়। যেরকম সুই, সুই যেটা আছে না, সুই খুব সরু না, এখানে চার্জ বেশি আর থাকবে, এখানে চার্জ সবচেয়ে বেশি থাকবে। যে সুইয়ের যে প্রান্ত আছে ওটা তো আরও বেশি সুচালো, তাই না? এখানে চার্জ অনেক বেশি থাকবে। যদি তুমি চার্জ দিতে করো তাহলে চার্জ এই সুইয়ের যে সুচালো প্রান্ত ওখানেই সবচেয়ে বেশি থাকবে। তো যে কোনো বস্তুরই অবশ্যই যে কোনো একটা সুচালো প্রান্ত থাকবে। তো পুরো বস্তুটা যদি অসম হয়, মানে কোথাও হয়তো প্রশস্ত কোথাও সুচালো বা এতে, সেই বস্তুটাকে তুমি যদি চার্জিত করো সবচেয়ে বেশি চার্জ দিয়ে জমা হবে কোথায়? চার্জ দিয়ে জমা হবে হলো সরু জায়গাতে। বুঝছো? দেখবা যে এদিকেও চার্জ থাকবে, হালকা কিছু চার্জ থাকবে, পুরা চার্জটাই যে জমা হবে সরু জায়গাতে। বুঝছো? হয়েছে তোলা? এটা তোলা হয়েছে? ঠিক আছে। এখন এটা যদি হয়ে যায়, আসো দেখো, এই যে আমরা সিগমা সমান সমান কি পড়লাম? সিগমা সমান সমান কিউ ডিভাইডেড বাই এ পড়লাম। তো যদি আমি এই যে পরিবাহীটাকে যদি গোলক ধরে নেই, এটাকে আমরা পরিবাহী ধরছিলাম না, যে কোনো পরিবাহী, তো পরিবাহীটাকে যদি আমি গোলক ধরে নেই তাহলে সিগমা সমান সমান কি দাঁড়ায়? কিউ ডিভাইডেড বাই এ এর মান তখন কত হবে দেখি বলো? গোলকের ক্ষেত্রে এ এর মান, এ মানে কি ক্ষেত্রফল না? তো যদি গোলক ধরে নাও, গোলক যদি ধরে নাও তাহলে কিরকম হবে? গোলকের এই ক্ষেত্রফল পাই আর স্কোয়ার। ওর তো বৃত্তের গোলকের ক্ষেত্রফল কি হবে সেটা? ধরো আমি সুষম গোলক ধরে নিলাম, সুষম গোলক, পরিবাহীটাকে আমি সুষম গোলক ধরে নিলাম, তাহলে এ কি হবে? 4 পাই আর স্কোয়ার। শোনো নি তোমরা এটা? এ হলো 4 পাই আর স্কোয়ার। হ্যাঁ, পৃষ্ঠের ক্ষেত্রফল, মানে এটা কি তোমার গোলকের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল। তোমরা যেটা বলতেছো পাই আর স্কোয়ার, এটা তো জাস্ট কি তোমার ওই জাস্ট এরিয়াটার ক্ষেত্রফল, এরিয়া যতটুকু কভার করে সেটার ক্ষেত্রফল। কিন্তু আমি বলতেছি এটা হলো সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল। আমি
সংজ্ঞায় কি লিখে দিছি তোমাদের, এটা দেখোনি কোনো পরিবাহীর পৃষ্ঠের একক ক্ষেত্রফলে, তাহলে আমার অবশ্যই পৃষ্ঠেরই ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে গোলকের পৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হলো 4πr², বুঝছো? তাহলে সিগমা সমান সমান এখান থেকে দাঁড়ায় Q/4πr²। এটা আমরা কিসের জন্য ধরে নিছি? গোলকের জন্য, তাই না? গোলকের জন্য। এখন আসো দেখো তড়িৎ প্রাবল্য, তড়িৎ প্রাবল্য ই সমান সমান কি পড়ছো তোমরা? তড়িৎ প্রাবল্য ই সমান সমান ই সমান সমান না না এটা না, আরেকটা আরেকটা পড়ছো না? তড়িৎ প্রাবল্য ই সমান সমান 1/4πε0 কে। কে কেন লিখলাম? কারণ এটা শূন্য মাধ্যম না হয়ে অন্য কোনো মাধ্যমও কিন্তু হতে পারে। শূন্য মাধ্যম হইলে কে এর মান 1, কোনো সমস্যা নেই। তাহলে 1/4πε0 কে, এটা ভালোভাবে একটু লিখি। 1/4πε0 কে, ঠিক আছে। Q/r² ছিল না? Q/ কত? r²। এখন আসো, বা ই সমান সমান, দেখো এই কিউটা উপরেই থাকলো, 4πr²। এটাকে এক পাশে লিখতে পারবো না আমি এটাকে এইভাবে লিখলাম 4πr²। তাহলে ওই পাশে কি থাকে দেখো তো? ওই পাশে থাকে হলো 1/ কত? ε0 কে। দেখো তেমন কিছু করি নাই, জাস্ট ওই যে 1/4π, এই যে দেখো নিচে আছে 4πε0 কে r², এখান থেকে 4πr²টাকে নিচে লিখছি, জাস্ট কিউ এর নিচে লিখছি, এটা কিউ এর নিচে এটা লিখছি। আর এখানে ε0 কে, এটা কি করে দিছি আমি? 1/ε0 কে করে দিছি। লেখা যায় কিনা? এটা লেখা যায় না? কেন এটা লিখলাম? কেন এটা লিখলাম? বা ই সমান সমান, দেখো এই যে Q/4πε0, এই যে এটা, এই যে এটা, এই পুরাটার মান কত দেখি বলো তো? এই পুরাটার মানই আমরা এখান থেকে দেখলাম না, সিগমা। তাহলে এই পুরাটার মান হলো সিগমা, আর উপরে এটা সিগমা তো থাকবে উপরে, এইটার পুরাটার মান সিগমা, তাহলে সিগমা আসবে। তাহলে সিগমা কই থাকবে? উপরে থাকবে না? আর নিচে কি থাকবে? ε0 কে। কথা বুঝছো? তাহলে উপরে থাকবে সিগমা, নিচে থাকবে কত? ε0 কে। আমি আর একটু নিচে লিখি, না হয় এটাকে একটু ছোট করে দিই। হ্যাঁ, ই সমান সমান σ/ε0 কে। কেউ চাইলে এটাকে এভাবে লিখতে পারে। অতএব ই সমান সমান σ/, এই যে ε0 কে, এটাকে কি লেখা যায়? শুধু এপসাইলন লেখা যায় না? শূন্য মাধ্যম হইলে এটা যে কোনো মাধ্যমে, এটা যে কোনো মাধ্যমে। এপসাইলন মানে কি? ε0, এখানে ε0 হলো শূন্য মাধ্যমের বেদন যোগ্যতা। যদি কে এর মান 1 হয় তখন হলো শুধুমাত্র কি হবে? σ/ε0। এখন কে এর মান 1 হবে সেটা কি আমি জানি? অন্য কোনো মাধ্যমও তো হতে পারে, তাই না? তাহলে তুলে নাও এটা। দেখো তো এটা তড়িৎ প্রাবল্যের সাথে কিসের সম্পর্ক? তড়িৎ প্রাবল্যের সাথে আধান ঘনত্বের সম্পর্ক, বুঝছো? এখানে লিখে নিতে পারো, তড়িৎ প্রাবল্য ও আধান ঘনত্ব সম্পর্ক। তড়িৎ প্রাবল্য আধান ঘনত্ব সম্পর্ক। তড়িৎ প্রাবল্যের সাথে আধান ঘনত্বের সম্পর্ক এটা। ই সমান সমান σ/ε।
দেখতে পাচ্ছ না? দাঁড়াও। দেখা যাচ্ছে এখন? তোমাদের বারবার মনে হতে পারে যে এই যে এখানে সিগমা ডিভাইড বাই আমি তোমাদের কিন্তু লিখে দিছিলাম সিগমা ডিভাইডেড বা এই যে তোমার এপসাইলন ডিভাইডেড বাই এপসাইলন নট সমান সমান কি কে। তাহলে এপসাইলন সমান সমান কী হবে? এপসাইলন নট কে। হ্যাঁ, ওইটার দরকার নাই আমাদের, এখন এটা হলেই হবে। এটা কিন্তু আমি লিখে দিয়েছিলাম, যেখানে কে ছিল তড়িৎ মাধ্যমাঙ্ক বা ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট। তড়িৎ মাধ্যমাঙ্ক বা ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট। হয়েছে? এটা তোলা হয়েছে? আচ্ছা, এটা তোলা হয়ে থাকলে দেখি সহজ দুইটা অঙ্ক করে দাও। লেখো। লেখো 10 সেন্টিমিটার স্কোয়ার ক্ষেত্রফল বিশিষ্ট কোনো পরিবাহীতে 10 সেন্টিমিটার স্কোয়ার ক্ষেত্রফল বিশিষ্ট কোনো পরিবাহীতে 100 কুলম্ব চার্জ বিদ্যমান। চার্জ ঘনত্ব নির্ণয় করো। চার্জ ঘনত্ব নির্ণয় করো। পারবে না? করো। করো দেখি কত আসে। কার কত আসছে দেখি, বলো কত? 10 10 10 কত কত তোমাদের কত আসছে? কার কার কত আসছে বলো? 10 আসছে কয়েকজনের, একজনের আসছে। আমাকে অ্যান্সার বলো জাস্ট, আমি তো আসলে এত কিছু পারি না, আমি অ্যান্সার বলো। টেন টু দ্য পাওয়ার 5 একজনের আসছে 10 টু দ্য পাওয়ার 5, আর একজনের তাই আসছে। তোমার 1000 আসছে? আচ্ছা দেখো, লেখো আধান ঘনত্ব আধান ঘনত্ব সিগমা। এগুলো যদি এখনও যদি না নির্ণয় করতে পারো, আমি তোমাদের শর্টকাট একবার খুব সহজ একটা উপায় শিখাই দিয়েছিলাম, মানে সব একক কনভার্সন করা যায় ওইভাবে, খুবই সহজ করে দিয়েছিলাম। আধান ঘনত্ব সিগমা সমান সমান
কিউ ডিভাইডেড বাই কত এ। কিউ এর মান কত? কিউ এর মান হলো 100 কুলম, 100 কুলম। এ এর মান কত? 10 সেন্টিমিটার স্কোয়ার। দেখো তোমাদের সমস্যা আছে, তোমরা এগুলো বোঝো না। 10 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার, তার উপরে কি আছে? স্কোয়ার। এভাবে আছে? এভাবে তো নাই। কি আছে? জাস্ট 10 সেন্টিমিটার স্কোয়ার। আচ্ছা একটা কাজ করো, 1 সেন্টিমিটার আগে তুমি চিন্তা করো। 10 সেন্টিমিটার স্কোয়ার মানে কি? এভাবে লেখা যায় না? 10 ইন্টু 1 সেন্টিমিটার স্কোয়ার লেখা যায় কি না আগে সেই কথা বলো। লেখা যায়? 10 সেন্টিমিটার স্কোয়ার মানে হলো 10 ইন্টু 1 সেন্টিমিটার স্কোয়ার। 10 একে 10, সমস্যা আছে? এখন আসো, 10 গুণ 1 সেন্টিমিটার স্কোয়ার। 1 সেন্টিমিটার মানে কত মিটার? 1 সেন্টিমিটার মানে হলো 1 ডিভাইডেড বাই 100 এত মিটার, তার উপরে স্কোয়ার করে দাও। 1 সেন্টিমিটারকে কী করলাম আমি? মিটারে করে নিলাম। তাহলে 1 ডিভাইডেড বাই 100 মিটার, তার উপরে স্কোয়ার। 10 গুণ 1 ডিভাইডেড বাই 100-র উপরে স্কোয়ার মানে 1 লিখে কয়টা শূন্য? 4টা শূন্য। মিটারের উপরে স্কোয়ার মানে মিটার স্কোয়ার হয়ে গেল। তো কাজ হয়ে গেছে না? আমার মিটার স্কোয়ার চলে আসছে না? এই যে শূন্য, এই শূন্য কাটলো, 1000 উপরে উঠে গেলে কি হয়ে যাবে? 10 ইনভার্স 3 হয়ে যাবে না? তাহলে 10 ইনভার্স 3 মিটার স্কোয়ার। 10 সেন্টিমিটার স্কোয়ার মানে হলো 10 ইনভার্স 3 মিটার স্কোয়ার। তাহলে এ এর মানে এখন তুমি 10 ইনভার্স 3 বসায় দাও, এটা বসায় দাও। তাহলে 10 ইনভার্স 3 উপরে উঠে গেলে কি হয়ে যাবে? 10 টু দ্য পাওয়ার 3। আর এখানে এটা হলো 1 ইন্টু 10 টু দ্য পাওয়ার 2। এটাকে কি লেখা যায়? 10 টু দ্য পাওয়ার 2। আর এটা 10 টু দ্য পাওয়ার 3 উপরে উঠে যাবে, তাহলে 10 টু দ্য পাওয়ার 5 হয়ে যায় না? এই যে হয়ে গেল 10 টু দ্য পাওয়ার 5 কুলম পার সেন্টিমিটার, কুলম পার মিটার স্কোয়ার, কুলম পার মিটার স্কোয়ার। এটা হলো সবচেয়ে সেফেস্ট ওয়ে। 10 সেন্টিমিটার স্কোয়ার আছে, থাকুক 10 গুণ 1 সেন্টিমিটার স্কোয়ার। 1 সেন্টিমিটার হলো 1 ডিভাইড বাই 100 মিটার, তার উপরে স্কোয়ার। তাহলে কারণ সেন্টিমিটার উপরে স্কোয়ার আছে তো, তাহলে 1 সেন্টিমিটার সমান 1 ডিভাইড বাই 100 মিটার, এটার উপরে স্কোয়ার। তো এটা করে নিলে এটা হয়ে যায় মিটার স্কোয়ার চলে আসলো আমার। তারপরে হিসাব করে নিলাম আমি এত মিটার স্কোয়ার। এটা হলো একেবারে সেফ নিয়ম। হয়েছে? এটা তোলা বুঝছো? এবার একক কনভার্সন করা বুঝছো? একক কনভার্সন করা না বুঝলে কিন্তু মুশকিল। দেখি কে বলতে পারে, দেখি তাইলে বলো তো। 1 মিলিমিটার কিউব। আচ্ছা 1 মিলিমিটার কিউব দিব না, বলো 10 মিলিমিটার কিউব। 10 মিলিমিটার কিউব। তুমি এখান থেকে অবশ্যই এটা তো আর মান বসাইতে পারবে না কোথাও, মিটার কিউবে করতে হবে। এটা সমান সমান কত মিটার কিউব? এটা করো, তাইলেই বুঝবো যে আসলে পারো কিনা। 10 মিলিমিটার কিউব সমান সমান কত মিটার কিউব? সেম উপায়ে করা যায়। আমি যেমন তোমাদের যে প্রসেসটা শিখিয়ে দিচ্ছি, জাস্ট ওই প্রসেসটা ফলো করো। টেন 10 ইন্টু 10 ইনভার্স 9 মানে হলো 1 ইন্টু 10 ইনভার্স 8। আচ্ছা দেখো কি 1 ইন্টু 10 টু the power 10 আসছে। আরে এত মিলিমিটার কিউব সমান সমান 1 ইন্টু 10 টু the power 10 কিউব, 1 ইন্টু 10 টু the power 10 আসছে। দেখো মিটার আগে এসে এটা বলো, মিটার কিউব বড় হবে নাকি এদিকে মিলিমিটার কিউব বড় হবে? মিটার কিউব বড় না? তাহলে এটাই বড় হবে, এটা ছোট হবে, বোঝাই যাচ্ছে তাই না? এটা 1 মিটার কিউব মানে কি জানো? 1 মিটার কিউব মানে হলো 1 মিটারের উপরে কিউব, 1 মিটার ওর উপরে এভাবে কিউব। তাহলে 1 মিটার কিউব সমান সমান 1 মিটার সমান সমান কত মিলিমিটার? 1000 মিলিমিটার না? তার উপরে কিউব মানে 1 লেখে 9টা শূন্য।
1 গুণ 10⁹ এত মিলিমিটার কিউব। 1 মিটার কিউব সমান হয় এত মিলিমিটার কিউব। তাহলে আমি যদি তোমাকে বলি 1 মিলিমিটার কিউব সমান এটা কি তখন ভাগ হয়ে যাবে না? 10⁻⁹ হয়ে যাবে না? তাহলে মিলিমিটার কিউব মিটার কিউবের সাথে কি বেশি থাকবে না কম থাকবে? বোঝাই যাচ্ছে কম থাকবে। এখন আসো, 10 মিলিমিটার কিউব সমান কত মিটার কিউব? তুমি কি করে নিবা? 10 মিলিমিটার কিউব মানে কি 10 ইন্টু 1 মিলিমিটার কিউব। লেখা যায় কি না এখন তাই কও? এটা লেখা যায়? 10 গুণ 1 মিলিমিটার কিউব লেখা যায় তো নাকি? 10 1 10 মিলিমিটার কিউব। এখন আসো, 10 গুণ 1 মিলিমিটার সমান কত মিটার? 1 মিটার হলো 1000 মিলিমিটার কিউব। 1 মিটার হলো 1000 মিলিমিটার। তাহলে 1 মিলিমিটার সমান কত? 1/1000 মিটার না? তাহলে 1 মিলিমিটার হলো 1/1000 মিটার। তার উপরে আবার কি হবে? কিউব হবে না? এই যে জাস্ট কিছু করি নাই, 1 মিলিমিটারের উপরে যেহেতু কিউব আছে, এখন তোমাদের যদি তাও প্রবলেম হয় তারও সমাধান আছে। 10 গুণ 1 মিলিমিটার কিউব, এটাকে এইভাবে লিখবা 1 মিলিমিটার গুণ 1 মিলিমিটার গুণ 1 মিলিমিটার। এবার বুঝছো? 10-এর সাথে 3টা গুণ দিলে 10ই থাকে। আর এই যে মিটার মিলিমিটার 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 গুণ করলে কি হয়ে যায়? মিলিমিটার কিউব হয়ে যায় না? এখন তুমি হিসাব করো নাও। 10 1 মিলিমিটার মানে কি 1/1000 মিটার। এটাও তো তাই 1/1000 মিটার। এটাও তো তাই 1/1000 মিটার। এটা 3বার আলাদা আলাদা করে করা লাগলো, আর এখানে আমি একবারই সেটা করে দিলাম। তো দেখো তো, উপরে থাকলো 10, নিচে কত? 1 লেখে 3 3 3 9টা শূন্য, তার মানে 10⁹ 10⁹ না? 1 লেখে 9টা শূন্য। মিটার 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 মানে কত? মিটার কিউব। উপরে 10 নিচে 10⁹। এখানে কিছু নাই, মনে মনে কি আছে? 1 আছে না? 10⁻1 নিচে 10⁻9, উপরে উঠে গেলে কি হয়ে যাবে? 10⁻1 - 9 মানে কত? 10⁻⁸ এত মিটার। বুঝছো? এই হিসাবগুলো এইভাবে করতে হয়। 10 মিলিমিটার কিউব থাকুক যেটাই থাকুক, ওটাকে ওইভাবে লিখবা 10 ইন্টু 1 মিলিমিটার কিউব। 1 করে নিবা, নেওয়ার পরে ওটাকে কনভার্ট করে দিবে, একেবারে সহজ। বুঝছো? ঠিক আছে, এগুলোতে আসলে সময় দেওয়া তো, এগুলো তোমাদের নিজেরাই পারা উচিত এগুলা। আচ্ছা আসো, লেখো আরেকটা অঙ্ক লেখো। লেখো 10 নিউটন পার কুলম তড়িৎ ক্ষেত্র বিশিষ্ট নিউটন পার কুলম তড়িৎ ক্ষেত্র বিশিষ্ট তড়িৎ প্রাবল্য বিশিষ্ট লেখো, একটু ইয়ে করে নাও, তড়িৎ প্রাবল্য বিশিষ্ট লেখো। তড়িৎ প্রাবল্য বিশিষ্ট নিউটন পার কুলম তড়িৎ প্রাবল্য বিশিষ্ট একটি তড়িৎ ক্ষেত্রে একটি তড়িৎ ক্ষেত্রের আধান ঘনত্ব আধান ঘনত্ব 100 এপসাইলন নট, 100 এপসাইলন নট কুলম পার মিটার স্কয়ার। 100 না লিখে এটা 800 করো, 800 করো, 8 করে নাও, 1 কে জাস্ট খেলে 8 করে নাও। 800 এপসাইলন নট কুলম পার মিটার স্কয়ার হলে
হলে সিস্টেমটি কোন তরলে, বা সিস্টেম বলতে তড়িৎ ক্ষেত্রটি কোন তরলে বিদ্যমান, তড়িৎ ক্ষেত্রটি কোন মাধ্যমে বিদ্যমান। কোন মাধ্যমে বিদ্যমান? দেখো কি বলা হচ্ছে, 10 নিউটন পার কুলম তড়িৎ প্রাবল্য বিশিষ্ট একটি তড়িৎ ক্ষেত্রের আধান ঘনত্ব 800 এপসাইলন নট কুলম পার মিটার স্কয়ার হলে তড়িৎ ক্ষেত্রটি কোন মাধ্যমে বিদ্যমান। বুঝছো? এখন কোন সূত্র বসাবা? বুঝতেইছো যে আধান ঘনত্ব দেওয়া আছে, এখানে আধান ঘনত্ব দেওয়া আছে, কিন্তু আবার তড়িৎ প্রাবল্যও দেওয়া আছে, অর্থাৎ তড়িৎ প্রাবল্য ই এর মান দেওয়া আছে, আধান ঘনত্ব দেওয়া আছে, তড়িৎ প্রাবল্যও দেওয়া আছে। তাহলে কোন সূত্র? ই ইকুয়াল, হ্যাঁ, তাহলে লেখো, আমরা জানি তড়িৎ প্রাবল্য ই সমান সমান সিগমা ডিভাইডেড বাই এপসাইলন নট কে, না? এটা একেবারে প্রপার সূত্র, ই সমান সমান সিগমা ডিভাইডেড বাই এপসাইলন নট কে। আচ্ছা দেখি কে বলতে পারে এখানে আমাদের কিসের মান বের করতে হবে? হ্যাঁ, কোন তরল বা কোন মাধ্যম নাকি কোনো কিছু, এটা আমাদের বের করতে হয় কে এর মান বের করে। কে হলো তড়িৎ মাধ্যমাঙ্ক, এটা দেখে বুঝি আমরা। কে এর মান যদি 1 আসে বুঝবো এটা বায়ু, 30 আসলে বুঝবো মিথানল, 80 আসলে বুঝবো এটা পানি। তাহলে বা কে সমান সমান উপরে সিগমা উঠে যাবে, ওটা তো আছেই, এই যে ই যেটা আছে এটা এই পাশে চলে আসবে না, তাহলে ই ইন্টু এপসাইলন নট হয়ে যাবে সমান সমান, মান বসাও, সিগমার মান বসাও। সিগমা কত? 800 না? 800 এপসাইলন নট। আচ্ছা, 800 এপসাইলন নট, নিচে ই এর মান কত দেওয়া আছে? 10, আর এপসাইলন নট তো এপসাইলন নটই। দেখো তো এখানে এপসাইলন নট আর এখানকার এপসাইলন নট কেটে যায় না? এখানকার এই শূন্য আর এই শূন্য কি কেটে যায়? তাহলে কে এর মান কত আসে? কে এর মান 80। কারণ কে যদি 80 হয় সেটা কোন তরল, মানে কোন মাধ্যম? কে এর মান 80 হলে কোন মাধ্যম? এটা হলো পানি মাধ্যম। অতএব তড়িৎ ক্ষেত্রটি পানি মাধ্যমে বিদ্যমান। তড়িৎ ক্ষেত্রটি পানি মাধ্যমে বিদ্যমান। এই জায়গা থেকে কিন্তু অঙ্ক আসতে পারে। হ্যাঁ, কে এর মান বইয়ে আছে। কে এর মান বিভিন্ন তোমার মাধ্যমের জন্য, বিভিন্ন পদার্থের জন্য কে এর মান দেওয়া আছে। তিনটা বা পানিটা বুঝতেছো, বায়ু আর হলো এই তিনটাই মোস্ট কমন, এর বাইরে আসলে এগুলো মুখস্থ করতেই হয় না খুব একটা। হ্যাঁ, প্রশ্নেই দেওয়া থাকে, এগুলো মুখস্থ করতে হয় না খুব একটা, লাগে না খুব একটা, প্রশ্নে দেওয়া থাকে এগুলো, বুঝছো? এখন যদি কোনোভাবে যদি এইরকম কোনো একটা আসে, তার জন্য তোমার মোস্ট কমন কিছু তুমি মুখস্থ রাখবা, পানি, মিথানল, বায়ু, এগুলো তো জানারই কথা। বেশিরভাগ যদি আসে তাহলে তুমি শিওর থাকো পানিটা আসবে, পানির হলো 80, জাস্ট সেটা মনে রাখবা, তাইলেই হবে, বুঝছো? আসলে পানিরটাতেই আসবে, মানে মাধ্যমটা পানিই বেরোবে, বুঝছো? এরকম। আচ্ছা, হয়েছে, এটা বুঝছো তো নাকি? ঠিক আছে। আবার যদি এইরকম থাকে তাহলে পারবা না। এখন ধরো তোমাকে বলা হলো যে কোনো একটি পরিবাহীর
আধান ঘনত্ব দেওয়া আছে, ধরো আধান ঘনত্ব বলে দিল যে আধান ঘনত্ব সাপোজ 10 কুলম্ব পার মিটার স্কোয়ার। সেই পরিবাহীটি বায়ু মাধ্যমে আছে, অতএব তুমি ইয়ে বের করো, তড়িৎ প্রাবল্য বের করো। বের করতে পারবে না? উপরে 10, নিচে হলো এপসাইলন নট ইন্টু কি, এর মানে কত, বায়ু মাধ্যম হলো 1। এপসাইলন নটের মান কি তোমাকে বলে দিবে নাকি মুখস্থ? মুখস্থ, এটা কিন্তু বলে দিবে না। এপসাইলন নট কিন্তু বলে দিবে না, এটা মুখস্থ মান 8.854 ইন্টু 10⁻12। 100 বার বলে দিতে পারবো না, এটা আমি লিখে দিছিলাম, এটা খুবই সুন্দরভাবে আমি এগুলো লিখে দিছি প্রথমে, এবং বলছিলাম এটা মুখস্থ রাখা লাগবে। এপসাইলনের মান কিন্তু মুখস্থ রাখা লাগবে, এপসাইলন নট। হ্যাঁ, ক্যালকুলেটরও বের করা যায়। লেখো তড়িৎ বলরেখা। তড়িৎ বলরেখা, এটা কি তোমাদের 9-10-এ ছিল নাকি? তড়িৎ বলরেখা 9-10 ছিল। ইলেকট্রিক লাইন্স, বলা ইলেকট্রিক লাইন। তড়িৎ বলরেখা বা ইলেকট্রিক লাইন্স। তড়িৎ বলরেখাটা আসলে কি দেখো বোঝাচ্ছে। ধরো এটা হলো একটা চার্জ, এটাকে আমি নাম দিলাম কিউ চার্জ। কিউ চার্জ ধনাত্মক চার্জ ধরে নিলাম, এটাকে তুমি প্লাস কিউ চার্জ ধরে নিলাম। এটা একটা চার্জ প্লাস কিউ চার্জ। তুমি করলা কি, এর কাছাকাছি তুমি আরেকটা 1 কুলম্বের চার্জ নিয়ে আসলে তড়িৎ ক্ষেত্রের ভিতরে। এই চার্জ এর একটা তড়িৎ ক্ষেত্র আছে না, এর আগের দিন আমরা দেখাইছি, বলছি তড়িৎ ক্ষেত্রের কথা। তো এই তড়িৎ ক্ষেত্রের ভিতরে তুমি কি করলা, একটা 1 কুলম্বের চার্জ নিয়ে আসলা, 1 কুলম্বের একটি চার্জ নিয়ে আসলা। ধরো এটা হলো 1 কুলম্বের ওই চার্জটা, 1 কুলম্বের একটা চার্জ নিয়ে আসলা। তাহলে তুমি বুঝতেইছো কি করবে এটা, এই চার্জকে কি করবে, বিকর্ষণ করবে না? আচ্ছা, এই যে এই চার্জটাকে বিকর্ষণ করতেছে, বিকর্ষণ করার একটা দিক নাই? অবশ্যই যে কোনো একটা দিকে বিকর্ষণ করবে। ধরে নিলাম এই চার্জকে এই দিকে বিকর্ষণ করতেছে, এই বরাবর বিকর্ষণ করতেছে, এই বরাবর বিকর্ষণ করতেছে। তাহলে তুমি এই যে বিকর্ষণের দিক যে দেখাইলা, এই যে বিকর্ষণের দিক যে দেখাইলা, এই যে এটা একটা পথ দেখাইলা না তুমি, এই চার্জকে বিকর্ষণ করতেছে একটা পথে, এই যে পথটা দেখাইলা, এই পথের নামই হলো তড়িৎ বলরেখা। তাহলে তড়িৎ বলরেখা কাকে বলে যদি আমি বলি, তাহলে এভাবে বলা যায় না যে তড়িৎ ক্ষেত্রের ভিতরে কোনো একটি চার্জ নিয়ে আসলে, মেইনলি 1 কুলম্ব চার্জ তুমি ধরে নাও, তাহলে তড়িৎ ক্ষেত্রের ভিতরে কোনো একটি চার্জ নিয়ে আসলে সেই চার্জটি যেই দিকে বল লাভ করে বা যেই পথ বরাবর বল লাভ করে, সেই পথকে কি বলা হবে, তড়িৎ বলরেখা। বুঝছো? তাহলে কোনো চার্জের তড়িৎ ক্ষেত্রের ভিতরে, কোনো চার্জের তড়িৎ ক্ষেত্রের ভিতরে তুমি যদি অন্য একটি চার্জ নিয়ে আসো, তাহলে সেই চার্জটি যে পথ বরাবর বিকর্ষণ বল লাভ করে বা বল লাভ করে, তাকে কি বলা হয়, তড়িৎ বলরেখা। সেই পথকে বলা হয় তড়িৎ বলরেখা। ক্লিয়ার? এটা একটু লিখে নাও। লেখো কোনো চার্জের তড়িৎ ক্ষেত্রের ভিতরে
তড়িৎ ক্ষেত্রের ভিতরে অন্য একটি চার্জ নিয়ে আসলে সেই চার্জটি যে পথ বরাবর যে পথ বরাবর বল লাভ করে, যে পথ বরাবর বল লাভ করে সেই পথকেই বলা হয় তড়িৎ বলরেখা। সেই পথকেই তড়িৎ বলরেখা বলে। তড়িৎ বলরেখা বলে। কোনো চার্জের তড়িৎ ক্ষেত্রের ভিতরে অন্য একটি চার্জ নিয়ে আসলে সেই চার্জটি যে পথ বরাবর বল লাভ করে সেই পথকেই বলা হচ্ছে তড়িৎ বলরেখা। এই যে এখানে এই চার্জ আমি যদি বলি যে এখানে আমি অন্য একটা চার্জ নিয়ে আসলাম, তাহলে এই যে রেখাটা দেখতেছো এই রেখাটা হবে যে এই চার্জের তড়িৎ বলরেখা, এই চার্জের তড়িৎ বলরেখা। তো কি করা হয়, তড়িৎ বলরেখা খুব সহজে বের করা যায় 1 কুলম্বকে নিয়ে আসে। আমরা যে বলছিলাম 1 কুলম্ব কি টেস্ট চার্জ, যা কিছু বের করবো সব 1 কুলম্ব দিয়েই, বুঝছো? পরক আধান যা কিছু 1 কুলম্ব নিয়ে আসলেও যে পথ হবে 10 কুলম্ব নিয়ে আসলেও তো একই পথই হবে, মান জাস্ট আলাদা হতে পারে, তাই কিনা? এজন্য হিসাবের সুবিধার্থে আমরা সবসময় 1 কুলম্বই ব্যবহার করি, যেন বলরেখাগুলো ফিক্স পাওয়া যায়, সবগুলোর ক্ষেত্রেই যেন একই রকম হয়। একবার 10 কুলম্ব একবার 20 কুলম্ব নিয়ে এসে দরকার আছে? কোনো দরকার নেই। এই জন্য কী করা হয়, 1 কুলম্ব ধরেই সব কিছু হিসাব করা হয়। বলরেখাও ওইভাবে 1 কুলম্ব ধরেই হিসাব করা হয়। আচ্ছা, এখন আসো বলরেখার বৈশিষ্ট্য লেখো। বলরেখার বৈশিষ্ট্য। নাইন টেনে বাঁকা বাঁকা ছিল, এখনও বাঁকা বাঁকাই, এখনও বাঁকা বাঁকাই, আমি তো দেখাই নাই, এটা জাস্ট খালি বোঝানোর জন্য একটা লাইন দিলাম। কিন্তু বলরেখার প্রকৃত ধর্ম কিন্তু এরকমই, অন্য একটা নিয়ে আসলে তখন ওই রকম হইতো। আমি এটা সোজা দেখাইছি জাস্ট এই জন্য। আরেকটা তুমি চার্জ নিয়ে আসো, তখন এই দিক থেকে ঠেলা দিবে, ও অন্য দিক থেকে ঠেলা দিবে, তখন কি আর ওইরকম সোজা যাবে? যাবে না। হ্যাঁ, লেখো লেখো বলরেখার বৈশিষ্ট্য। এটা খ নাম্বারে আসে, তড়িৎ বলরেখার বৈশিষ্ট্য খ নাম্বারে আসে। এটা অবশ্যই 4-5টা পয়েন্ট লিখতে হবে, তাহলে যে 2 পাবা। খোলা বক্ররেখা। তড়িৎ বলরেখা কেমন? তড়িৎ বলরেখা একটি খোলা বক্ররেখা। বলরেখাগুলো খোলা বক্ররেখা। বলরেখাগুলো খোলা বক্ররেখা। হ্যাঁ, বলরেখাগুলো খোলা বক্ররেখা। এখন আসো, বলরেখাগুলো খোলা বক্ররেখা ধনাত্মক চার্জিত বস্তু থেকে বলরেখা বের হয় এবং ঋণাত্মক চার্জিত বস্তু থেকে কি হয়? শেষ হয়। তাহলে ধনাত্মক চার্জিত বস্তু থেকে বলরেখা বের হয়ে ঋণাত্মক চার্জিত বস্তুতে গিয়ে শেষ হয়।
এটা একটা 3 নম্বর পয়েন্টটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। পরিবাহীর অভ্যন্তরে কোনো বলরেখা থাকে না। পরিবাহীর অভ্যন্তরে কোনো বলরেখা থাকে না। পরিবাহীর অভ্যন্তরে ভিতরে কোনো বলরেখা থাকে না। পরিবাহীর অভ্যন্তরে কোনো বলরেখা থাকে না। 4, বলরেখাগুলো পরস্পরকে ছেদ করে না। এটা থেকে খ নাম্বার আসে, বলরেখাগুলো কেন পরস্পরকে ছেদ করে না। বলরেখাগুলো কখনো পরস্পরকে ছেদ করে না। বলরেখাগুলো কখনো পরস্পরকে ছেদ করে না। চার পর্যন্ত গেছে না। 5 নাম্বার, বলরেখাগুলো একে অপরকে পার্শ্বচাপ প্রদান করে। পার্শ্বচাপ দেয় অর্থাৎ বিকর্ষণ করে। বলরেখাগুলো স্থিতিস্থাপক বস্তুর মতো দৈর্ঘ্য বরাবর সংকুচিত হয়। ধনাত্মক আধানযুক্ত বস্তু থেকে বলরেখাগুলো লম্বভাবে বের হয়। ধনাত্মক আধানযুক্ত বস্তু থেকে বলরেখাগুলো লম্বভাবে বের হয়। এবং ঋণাত্মক আধানযুক্ত বস্তুতে লম্বভাবে প্রবেশ করে। সবই বুঝাবো, আগে এগুলো তুলে নাও। লম্বভাবে প্রবেশ করে। আর দেখো, এই বলরেখার কিন্তু আসলে কোনো অস্তিত্ব নাই। বলরেখার কিন্তু কোনো অস্তিত্ব নেই, জাস্ট এটা একটা কাল্পনিক ধারণা যে কোনো একটা চার্জ যদি অন্য একটা চার্জের কাছাকাছি আসে
তাহলে বিকর্ষণ তো করবে, তার মানে বিকর্ষণ করা মানেই কি থাকবে, এর একটা দিক থাকবে, বিকর্ষণের একটা পথ থাকবে, দিক থাকবে। তো এটা জাস্ট একটা ধারণা, এর কোনো কিন্তু অস্তিত্ব নাই। যে একটা চার্জ আর একটা চার্জ নিয়ে আসলা, এইরকম লাইন কি কখনো দেখতে পারছো তোমরা? এই যে এইরকম এরকম হয়ে যাবে, ওইরকম লাইন কি কখনো দেখা যায়? ওইটা একটা ধারণা যে এরকম আসলে হয়, কিন্তু মানে ওইটার কোনো অস্তিত্ব নাই। বাস্তবিক কোনো অস্তিত্ব বলরেখার নাই, যে সেটা একটা ধারণা যে একে বিকর্ষণ করতেছে এই পথে, একে এভাবে অন্য একটা পথে বিকর্ষণ করতেছে, এগুলো জাস্ট একটা ধরে নেওয়া চিন্তা। তুলে নিছো এটা? এর ভিতরে এই যে এতগুলোর ভিতরে আমাদের মেইন কয়েকটা জায়গা থেকে কোশ্চেন আসে এবং এমসিকিউ আসতে পারে। পরিবাহীর অভ্যন্তরে কোনো বলরেখা থাকে না, এটা এমসিকিউ হিসেবে বেশি আসে। নিচের কোনটির অভ্যন্তরে বলরেখা পাওয়া যায় না, এভাবে বলে দিবে, বা নিচের কোনটিতে বলরেখা নাই, পাওয়া যাবে না। তাহলে পরিবাহীর অভ্যন্তরে কোনো বলরেখা পাওয়া যাবে না। আচ্ছা, এই জিনিসগুলো বৈশিষ্ট্যগুলো মুখস্থ করা জরুরি। কীভাবে কোশ্চেন দেয় জানো? কেন জরুরি? বলবে যে নিচের কোনটি বলরেখা সম্পর্কে সঠিক নয়, তাহলে কি বিপদে পড়ে যাবেন না? সবগুলো না জানা না থাকলে কিন্তু কঠিন বিপদে পড়ে যাবে। আচ্ছা, এই যে বলরেখাগুলো পরস্পরকে ছেদ করে না, এটা আসবে খ নাম্বারে। কেন বলরেখাগুলো পরস্পরকে ছেদ করে না, এটা এভাবে আসে। কেন বলরেখাগুলো পরস্পরকে ছেদ করে না? তোমরা মনে হয় 9, 10 পড়ছো যে বলরেখাগুলো পরস্পরকে ছেদ করে না, কিন্তু কেন করে না এটা কি পড়ছো? হ্যাঁ, বিকর্ষণ করে না, ওই জন্য না। আচ্ছা, দেখাই দিব, আমি সমস্যা নেই, দেখাই দিব। এটা তোলা হয়েছে, তোলা হয়েছে কিনা, এটা তোলা হয়েছে। এবার আসো, আমি কয়েকটার বলরেখা একটু দেখাবো, কয়েকটা বস্তুর বলরেখা আমি একটু দেখাবো। ধরো ধরো দুইটাই পজিটিভ, তখন কি দুইটাই পজিটিভ বা দুইটাই নেগেটিভ, এর জন্য কিন্তু বলরেখা একই রকম, কথা বলছো? দুইটাই পজিটিভ বা দুইটাই নেগেটিভ, এর জন্য বলরেখাগুলো একই রকম। তাহলে ধরো এটাও পজিটিভ, এটাও পজিটিভ, তাহলে বলরেখা কিভাবে, এগুলোর বলরেখা কেমন হবে একটু দেখি। দেখি বলো তো এগুলোর বলরেখা কেমন হবে? প্লাস, দুটাই প্লাস, এটাও প্লাস এটাও প্লাস। তাহলে তুমি চিন্তা করবা জাস্ট 1 কুলম, আমি একটা দেখাবো, তারপরে তুমি আর আর দেখাবো না, তুমি জাস্ট ভিজুয়ালাইজ করবো। ধরো এটাও প্লাস এটাও প্লাস, তুমি করছো কি, এইখানে 1 কুলম চার্জ নিয়ে আসছো, তখন এও এক ঠেলাবে, ওইও এক ঠেলাবে, কিন্তু দুইজনই যদি ঠেলায় তাহলে ওটা কি উপরের দিকে উঠে যাবে না? কথা বুঝছো? দুইজনই যদি ঠেলায় তাহলে কিন্তু উপরের দিকে উঠে যাবে। তাহলে তখন মাঝখানে কি কখনো এই ক্ষেত্রে কোনো কিছু থাকতে পারবে? ধরো এখানে 1 কুলম রাখলে, উইয়াক ঠেলাবে, তাহলে বুঝতেছে এদিকে থাকবে, এদিকে কিন্তু থাকবে না, তখন কি হয়ে যাবে, ও ঠেলে ওইদিকে নিয়ে যাবে, আবার ও এদিকে ঠেলে নিচের দিকে নিয়ে আসবে, এরকম হবে। মাঝখানে কোনো কিছুই থাকতে পারবে না, এখানে এটা গ্যাপ থাকে। তাহলে এর বলরেখা কেমন হবে? আর এরকম, এর বলরেখা এরকম, এখান থেকে তুমি এইভাবে দেখালাম, নিচের দিক থেকে হতে পারে। এরকম দেখানোর পরে জাস্ট এই পাশে কয়েকটা দেখাবা যে না এদিক থেকেও বের হয়েছে, বুঝছো? এদিক থেকেও বের হয়েছে, এগুলো জাস্ট এইভাবে দেখাই দিবা যে এদিক থেকেও এভাবে বের হয়েছিল। এটা এদিক থেকেও এটা এইভাবে দেখাবা যে এদিক থেকেও এভাবে বের হয়েছিল, জাস্ট এইভাবে দেখাই দিবা, বুঝছো? এখন এই যে দেখো এখানে কিন্তু মাঝখানে একটা গ্যাপ হয়ে গেছে না, এখানে কোনো কিছু থাকতে পারবে না, এখানে কোনো কিছুই থাকবে না। এখন কথা হলো দেখো একটা আরেকটার সাথে কি কখনো ইয়ে করছে? এখানকার বলরেখার সাথে কি কোনো ইন্টারফেয়ার করছে? একটা আরেকটার সাথে কিন্তু ক্রস করে নাই। কেন ক্রস করতেছে না? দেখো বলরেখা মানে হলো কোনো একটা আধানের চলার পথ। তো তুমি চিন্তা করো এইভাবে, একটু চিন্তা করো, আমি যদি বলি যে আমি এই জায়গাতে 1 কুলম আধান নিয়ে আসছি, কত কুলম আধান নিয়ে আসছি? 1 কুলম আধান, তাহলে এর পথ কোথায় হবে? পথ বের করার উপায় আছে, দেখো
এই জায়গাতে তুমি যদি 1 কুলম্ব চার্জ নিয়ে আসো, তাহলে এই 1 কুলম্ব কোন দিকে বল লাভ করবে? এই 1 কুলম্ব বল লাভ করবে এই যে রেখা আছে না, এই রেখার স্পর্শক বরাবর। এই রেখার কোন বরাবর? স্পর্শক বরাবর। ধরো এই রেখা, এটা যেই বিন্দুতে তুমি চিন্তা করবা, যেই বিন্দুতে তুমি 1 কুলম্ব রাখবা সেই বিন্দুতেই স্পর্শক আঁকাইতে হবে। তাহলে এই 1 কুলম্ব আমি এখানে রাখছিলাম, তাহলে তুমি এই বিন্দুতে স্পর্শক আঁকাবা। এই যে এই দিকটা হবে যে 1 কুলম্ব যেটা চার্জ আছে, এই 1 কুলম্ব চার্জের চলার পথ, অর্থাৎ এই 1 কুলম্ব চার্জের বিকর্ষণের দিক হবে কোন দিকে? এই দিক, স্পর্শক বরাবর। এটারও তাই হবে। তাহলে প্রত্যেকটা বিন্দুতে এদের চলার পথ কি আলাদা আলাদা, বা বিকর্ষণের পথ বা প্রাবল্য যেটা আছে, সেটাকে 1 কুলম্বের উপরে যেটা আছে সেটাকে প্রাবল্যের দিক বলা যায় না, কারণ 1 কুলম্ব মানেই তো আসলে প্রাবল্য। 1 কুলম্ব যেটা আছে, 1 কুলম্ব ধরেই আমরা প্রাবল্য বের করি নাই, প্রাবল্য বের করছি। তাহলে এইখানে প্রাবল্যের দিক হলো এইদিকে। তুমি যদি এটার বের করো, অবশ্যই তার প্রাবল্যের দিক আবার অন্যদিকে হবে। এই যে এইখানে তুমি আঁকাবা, এই জায়গাতে আঁকাবা এইভাবে, এর প্রাবল্যের দিক হবে এইদিকে, এইদিকে। ধরো প্রত্যেকটা বিন্দুতে প্রাবল্যের দিক আলাদা আলাদা হবে। এখন যদি বলরেখাগুলো ক্রস করে যায়, একটা আরেকটাকে যদি ক্রস করে, সাপোজ মানে এই বলরেখা এটাকে ক্রস করলো, আমি ধরে নিলাম এই যে এই বলরেখা এই জায়গা এখানে ক্রস করে ফেললো, ধরে নিলাম আমি। তুমি যদি এই জায়গায় এরা যদি ক্রস করে, তাহলে কেমন হবে? এই বিন্দুতে, এই বিন্দুতে দেখো, এই বিন্দুতে 1 কুলম্ব তুমি ধরে নিবা। যেই বিন্দুতে কি করছে এরা ছেদ করছে, সেই বিন্দুতে 1 কুলম্ব ধরে নিবা। 1 কুলম্ব ধরে নেওয়ার পরে দেখো তো, তুমি যখন 1 কুলম্ব ধরে নিবা, এখানে এর প্রাবল্যের দিকে এটা, মানে এই রেখার প্রাবল্যের দিকে এটা। আবার যদি তুমি এই রেখাটা ধরো, তাহলে তার প্রাবল্যের দিক কোন দিকে হবে? তার প্রাবল্যের দিক হবে এইদিকে। একই বিন্দু কিন্তু একই বিন্দুতে আমি 1 কুলম্ব চার্জ নিয়ে আসছি, প্রাবল্য দুটো আলাদা আলাদা, প্রাবল্যের দিক আলাদা আলাদা হবে। এরকম কোনোদিনও হয়? 1 কুলম্ব চার্জ যদি নিয়ে আসি, ও যে কোনো একদিক বরাবর যাবে, ওকে দুই দিকে যাওয়া সম্ভব? 1 কুলম্ব চার্জ আমি এই জায়গাতে রাখলাম, যখন ছেদ করছে আমি ধরে নিলাম যে ছেদ করছে। ছেদ করলে প্রবলেমটা এটা, তুমি যখন ছেদ করা ধরে নিবা, এই ছেদ বিন্দুতে তুমি যদি স্পর্শক আঁকাও, দুইটা রেখার জন্য দুইটা স্পর্শক পাওয়া যাবে, তার মানে প্রাবল্যের দিকও দুইটা। কথা হলো 1 কুলম্ব চার্জ কোন দিকে? দুই দিকে যাওয়া সম্ভব? যে কোনো একদিকে যাবে। 1 কুলম্ব চার্জ কি সম্ভব যে দুই দিকেই যাবে? এটা কি সম্ভব? আমি বললাম তুমি একজন মানুষ, তুমি একটা মানুষ। এখন তুমি হচ্ছে একই সাথে একই অ্যাট দ্য সেম টাইম একই সাথে সাতমাথাতেও যাবা, মহিলা কলেজেও যাবা, পসিবল? তাহলে 1 কুলম্ব চার্জ ও নিজেও এটা পারবে না। তুমি যদি এই যে ছেদ করে যদি, তাহলে সমস্যাই এটা, ছেদ বিন্দুতে যে স্পর্শক আঁকানো হয় তার প্রাবল্যের দিক হয় দুইটা, তো এটা তো আবার সম্ভব না। প্রাবল্যের দিক দুইটা হওয়া মানে চার্জ যাবে দুই দিকে, তো চার্জ কি দুই দিকে যাওয়া সম্ভব? এটা কি লিখে নিতে পারবা না যে কেন পরস্পরকে ছেদ করে না? লেখা যাবে না এটা? আর যদি না পারো তাহলে আমি লিখে দিচ্ছি, বল রেখাগুলো কখনো পরস্পরকে ছেদ করে না। কেন করে না? লেখো, এটা একটু লেখো তো, এটা খ নাম্বারে আসবে পরে আবার। লেখো, বল রেখাগুলো কেন পরস্পরকে ছেদ করে না? বলরেখাগুলো কেন পরস্পরকে ছেদ করে না? লেখো, বলরেখার প্রতিটি বিন্দুতে বলরেখার প্রত্যেকটা বিন্দুতে বলরেখার প্রত্যেকটি বিন্দুতে প্রাবল্যের দিক শুধুমাত্র একটিই সম্ভব। প্রাবল্যের দিক শুধুমাত্র একটিই সম্ভব। বলরেখার প্রত্যেকটি বিন্দুতে প্রাবল্যের দিক শুধুমাত্র একটিই সম্ভব। এবং প্রাবল্যের দিকটি হয় কোনো বিন্দুতে
প্রাবল্যের দিকটি হয় কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক বরাবর। প্রাবল্যের দিকটি হয় কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক বরাবর। প্রাবল্যের দিকটি হয় কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক বরাবর। বলরেখা পরস্পরকে ছেদ করলে, বলরেখা পরস্পরকে ছেদ করলে, বলরেখা পরস্পরকে ছেদ করলে বলরেখা পরস্পরকে ছেদ করলে ছেদ বিন্দুতে স্পর্শক পাওয়া যায় দুইটি। ছেদ বিন্দুতে বলরেখা পরস্পরকে স্পর্শ করলে বা ছেদ করলে বলরেখা পরস্পরকে ছেদ করলে ছেদ বিন্দুতে স্পর্শক পাওয়া যায় দুইটি। বলরেখা পরস্পরকে ছেদ করলে ছেদ বিন্দুতে স্পর্শক পাওয়া যায় দুইটি, অর্থাৎ তড়িৎ প্রাবল্যের দিক দুইটি। তড়িৎ প্রাবল্যের দিক দুইটা তো সম্ভব না, অর্থাৎ তড়িৎ প্রাবল্যের দিক দুইটি হয়, অর্থাৎ তড়িৎ প্রাবল্যের দিক দুইটি হয়। কিন্তু তড়িৎ প্রাবল্যের দিক তো দুইটি সম্ভব নয়, অতএব বলরেখাগুলোও পরস্পরকে ছেদ করে না। লেখা হয়েছে এটা। প্লাস মাইনাসের ক্ষেত্রে কেমন হবে কে বলতে পারবে? প্লাস মাইনাসের ক্ষেত্রে আমি একটা বুঝাবো, জাস্ট একটা বুঝাবো, তোমরা একটু তাকাও। প্লাস মাইনাসের ক্ষেত্রে ধরো তুমি যে এখানে একটা রাখছো, ও করবে ওকে বিকর্ষণ, ও নিজের দিকে টেনে নেবে 1 কুলম্ব চার্জ, তাহলে 1 কুলম্ব চার্জ এটা প্লাস, তার মানে এ ওকে কী করবে? বিকর্ষণ করবে না, ঠেলাবে। এটা মাইনাস, এটা প্লাস, তখন এ কী করবে? টেনে নিবে না, ও